তো এখন আমরা ওই যে প্রোজটা পড়ছিলাম নন্দলাল বোসের লেখা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, যার পরবর্তী পর্যায়ে আমরা ফিরে আসছি। তো প্রথম পর্যায়ে আমরা দেখেছি যে নন্দলাল বোস বারবার করে বোঝাতে চাইছেন যে শিল্পের শিক্ষাটা বিষয়টা কি এবং সেটা না থাকার জন্য আমাদের কি কি হচ্ছে, এবং শিল্প এবং এমনি চিত্রশিল্পর মধ্যে আমরা সাধারণত পার্থক্য যে জানি না, এবং এমনি শুধু সাধারণ মানুষ নয়, এমনি অনেক শিক্ষিত মানুষেরাও যে শিল্প জিনিসটা কি, শিল্পকলা জিনিসটা কি সেটাও বোঝে না। তিনি তার ব্যক্তিগত মতগুলো তিনি পরপর তুলে ধরছেন। তো এর পরবর্তী অংশে কি রয়েছে আমরা একটু দেখব। তো কি বলছি না, দেয়ার আর সাম amongst us who think that art is the domain for the rich and the pleasure loving and want to banish it with contempt from their daily lives. There are some, সেখানে অনেকে রয়েছে, amongst us means আমাদের মাঝে অনেকেই সেখানে এখনো আছে, who thinks যারা ভাবে যে এই যে শিল্পের শিক্ষাটা তা আর্ট, অর্থাৎ শিল্পটা হচ্ছে যে ধনী এবং যারা আনন্দপ্রিয় মানুষদের মধ্যেই কেবলমাত্র তাদেরই জন্য, অর্থাৎ কেবলমাত্র ধনী কিংবা যারা হচ্ছে আনন্দপ্রিয় মানুষ তাদের জন্যই কেবল শিল্প, and want to banish it with contempt from their daily lives, এবং তারা কি করেছে, তারা নিজেদের জীবন থেকে সেগুলোকে বিসর্জন দিয়ে দিয়েছে, ব্যানিশ করে দিয়েছে। উইথ কন্টেম্প্ট মানে অবজ্ঞাভাবে, ঘৃণা ভরে তারা যেন সব নিজেদের জীবন থেকে সেগুলোকে নির্বাসিত করে দিয়েছে। অর্থাৎ কি তিনি বলতে চাইছেন যে কিছুজন আমাদের এই সমাজে রয়েছে যারা কিনা ভাবে এই শিল্পের শিক্ষাটা বা শিল্পের ব্যাপারটা কেবলমাত্র ধনী এবং কয়েকজন মাত্র প্লেজার লাভিং অর্থাৎ আনন্দপ্রিয় মানুষদের জন্য, সেখানে তারা সেই জন্য কি করেছে, সে নিজেদের জীবন থেকে সেগুলো বিসর্জন দিয়ে দিয়েছে। দে ফরগেট দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট লাইজ ইন ইটস সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার, নট ইন ইটস মানি ভ্যালু। তারা যে ভুলে যায়, তারা ভুলে গেছে যে কোনো শিল্পের যে প্রাণ প্রাচুর্যটা কিন্তু সেটা সৌন্দর্যের মধ্যে এবং সৌন্দর্যটা গ্রহণের মাঝে, কিন্তু তার টাকার মূল্য দিয়ে সেটা বিচার করা যায় না। অর্থাৎ যে শিল্পের প্রাণ প্রাচুর্যতা কিন্তু কেবলমাত্র টাকার মূল্য দিয়ে বিচার করা যায় না, অর্থাৎ শিল্পের কাজ কারবারটাকে। এ পুওর সাঁওতাল গার্ল, একজন সাঁওতাল মেয়ের কথা তিনি এখানে তুলে ধরেছেন। এই পুওর সাঁওতাল শিপস কি করে না, ঝাঁট দেয় অ্যান্ড মপস নাতা দেয় হিজ হার্ট, স্ট্যাক্স ইন অর্ডার হিজ আর্দান পটস, এবং কি করে একটা সুন্দর যে পদ্ধতিতে সারিবদ্ধভাবে তার মাটির তৈরি যে বিভিন্ন যে পাত্রগুলোকে সে কিন্তু সাজিয়ে রাখে। অ্যান্ড ট্যাটার্ড কুইটিচ, তার যে ছেঁড়া লেপ তোষকগুলোকে সুন্দর করে সাজিয়ে সে রাখে। অ্যান্ড এডুকেটেড কলেজ স্টুডেন্ট, সেখানে কি হয় না, একজন শিক্ষিত কলেজ ছাত্র কি করে, কিপস হিজ ক্লথস, তার যে পোশাকগুলোকে রেখে দেয়, অ্যান্ড থিংস, তার জিনিসপত্রগুলোকে রাখে ইন ডিসঅর্গানাইজড মেস, একেবারে মানে ছড়িয়ে ছিটিয়ে, ডিসঅর্গানাইজ মানে কোনো সুনির্দিষ্টভাবে না রেখে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে। ইন হিজ সিমিংলি প্যালাটিয়াল হোটেল, তার সেই যে প্রসাদতুল্য ঘরে সে কিন্তু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে। অর লজিং, অর্থাৎ সে যেখানে থাকে সেটাতে, অর্থাৎ তিনি তথাকথিত ছাত্রদের কথা বলেছেন, কলেজ ছাত্রদের কথা বলেছেন যে যারা বড় বড় ফ্যামিলি থেকে এসে শিক্ষা নিচ্ছে তাদের সেই বড় বড় ঘরগুলোতে তাদের জিনিসপত্রগুলোকে এদিক ওদিক ছড়িয়ে রাখে যেখানে তারা থাকে। For the poor Santal, the sense of beauty is an essential part of his life. সেই গরিব সাঁওতাল মেয়েটার কাছে সেই সৌন্দর্যটা অর্থাৎ ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ লাইফ, তার জীবনের জন্য একটা অঙ্গ। অ্যান্ড সো ভাইটাল, এবং এতটাই গুরুত্বপূর্ণ। ফর দ্য রিচ ম্যানস সন ইট ইজ সুপারফিশিয়াল, কিন্তু সেই ধনী মানুষটার ছেলের কাছে এইগুলো সবই যেন বাহ্যিক জিনিস, অর্থাৎ তার মন থেকে এইগুলো সৌন্দর্যবোধটা আসেনি। সো লাইফলেস, তাই সেগুলো যেন সব জীবন্তহীন, অর্থাৎ এইগুলো তাই সে প্রত্যেকটা জিনিসকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখছে। I often see our educated men
advertise their devotion of art by showing framed pin-ups side by side with good paintings. তিনি কি বলতে চাইছেন, আমি দেখি সচরাচর যে শিক্ষিত মানুষেরা যাদেরকে নিজেরা যেন শিল্পের বেশ গুণগ্রাহী লোক, তারা কি করে না, তারা যেন শিল্পকে প্রচুর ভালোবাসে, সেটা যেন প্রদর্শন করার জন্য কি করে, ভালো ভালো ছবি তারা কি করবে না কিনে আনবে এবং সেগুলোকে দেওয়ালে পিন দিয়ে আটকে টাঙিয়ে রাখবে। আই সি ইন দ্য হোটেল রুম শার্টস হ্যাঙ্গিং ফ্রম পিকচার ফ্রেমস। আমি বড় বড় হোটেলগুলোতে দেখি যে বিভিন্ন ছবির সেই ফ্রেম থেকে, কাঠের ফ্রেম থেকে যে সেখান থেকেই ঝোলানো রয়েছে যে শার্টস, অর্থাৎ পোশাকগুলো ঝোলানো রয়েছে, অর্থাৎ কোথায় যে পোশাকগুলোকে টাঙিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, সেটা তারা যেন জানে না, সেখান থেকে ঝুলিয়ে রেখে দিচ্ছে। টি কাপস অ্যান্ড কমস লিটারিং, চায়ের কাপগুলো কিংবা চুরুনি এইগুলো সব ছড়িয়ে রয়েছে। ইন স্টাডি টেবিল, পড়ার টেবিলের উপর যেন সব ছড়িয়ে রয়েছে। পেপার ফ্লাওয়ার্স স্টাক ইনটু ইউজড কোকা টিনস, যে পেপার ফ্লাওয়ার কাগজের তৈরি ফুলগুলোকে সেগুলোকে জমা করে রাখা হয়েছে কোকা টিনের ভেতর, অর্থাৎ কোকাকোলা খাওয়ার সেই টিনের কৌটোতে সাজিয়ে যেন ফুলদানি করা হয়েছে, অর্থাৎ যার মধ্যে কোনো জীবন নেই। অ্যান্ড ফর ড্রেস, এবং যদি আবার পোশাকের কথাতে আসা যায়, আমি বলছি বা আমি দেখি পিউপিল ইউজ ওপেন ব্রেস্টেড জ্যাকেট, মানুষেরা কিন্তু সেই উন্মুক্ত বুক খোলা জ্যাকেটগুলো তারা ব্যবহার করে। উইথ দ্য ধুতির সঙ্গে তারা সেই জ্যাকেটের ব্যবহার করে, যেই জ্যাকেটগুলোর সাধারণত বুকে বোতাম লাগানো নেই, সেগুলো খোলা থাকে, অর্থাৎ এটা একটা অদ্ভুত কম্বিনেশন তিনি বলতে চাইছেন। এমনকি হাই হিল শু উইথ শাড়ি, এবং মহিলাদের কথাও তিনি বলছেন যে তারা হাই হিল জুতো পরবে এবং শাড়ি পরবে, অর্থাৎ পোশাকের ব্যাপারে যেন আমাদের রুচির একটা বোধ নেই। আমরা ছেলেরা কি করছে, লোকেরা কি পরছে, ধুতির সঙ্গে ওপেন ব্রেস্টেড জ্যাকেট, এবং মেয়েরা কি পরছে, শাড়ি পরছে আর হাই হিল জুতো পরছে, অর্থাৎ বিদেশি কালচারকে যেন তারা ফলো করছে, নিজেদের দেশের কালচারের সঙ্গে বিদেশি কালচারকে মিশিয়ে একটা যেন অদ্ভুত জিনিস তারা তৈরি করছে। রিগার্ডলেস অফ হোয়েদার উই আর ম্যাটেরিয়ালি অ্যাফ্লুয়েন্ট অর নট, দিস ওয়াইডস্প্রেড ডিসপ্রপোর্শন অ্যান্ড ল্যাক অফ টেস্ট is a sure indication of our poverty in aesthetic sensibilities. এখানে লেখক বলতে চাইছেন আমরা মেটেরিয়ালি অ্যাফ্লুয়েন্ট, অর্থাৎ আমাদের জিনিসপত্রের অভাব থাকুক আর না থাকুক, অর্থাৎ আমরা ধনী হই আর গরিব হই, দ্য ওয়াইড স্প্রেড ডিপোর্শন, সেখানে একটা বিশাল যেন ব্যাপক, ওয়াইড স্প্রেড মিন্স ব্যাপক যে অনুপাতহীনতা রয়েছে, ডিসপ্রপোর্শন মিন্স অসামঞ্জস্যতা রয়েছে, ব্যাপক যেন অসামঞ্জস্যতা রয়েছে, কিসের, ধনী গরিবের সেই যে ভেদাভেদের, অর্থাৎ একটা বিশেষ অসামঞ্জস্যতা রয়েছে। অ্যান্ড ল্যাক অফ টেস্ট, এবং যেটার একটা রুচিহীনতাও রয়েছে, যে আমাদের সেই রুচিহীনতাটা রয়েছে, এইগুলো কিন্তু আমাদের স্পষ্টই ইঙ্গিত দেয় যে আমাদের নান্দনিকতা বোধ ব্যাপারে আমরা কিন্তু খুবই কৃপণ, অর্থাৎ আমাদের সেই নান্দনিকতা বোধগুলি সংগ্রহ আমরা করতে জানি না এবং সেগুলো উপভোগ করতেও জানি না, আমরা এতটাই যেন কৃপণ, অর্থাৎ এই রকম কথা তিনি বলছেন, অর্থাৎ আমাদের সমাজে এই ব্যাপারটা এতটাই বৈষম্যমূলক যে আমরা সেখানটায় কিছুই করতে পারছি না। তো এর পরবর্তী অংশতে আমরা ফিরে আসছি, আমরা দেখছি কি বলছেন কি, যে সাম্পোজ দ্য কোশ্চেন উইল আর্ট গিভ আস এ লিভলিহুড। অনেকে আবার প্রশ্নটা এমনভাবে উপস্থাপন করে যে এই শিল্পের শিক্ষা নিলে কি আমাদের জীবনের জোগাড় হয়ে যাবে, অর্থাৎ এটা শিখলে কি আমাদের জীবনে কোনো কাজে লাগবে, অর্থাৎ আমাদের কিছু আয় ইনকামে কিছু করতে পারবে, এটা এইরকম ধরনের প্রশ্ন অনেকে করতে থাকে। তো আমরা এইগুলো শিক্ষা নিয়ে কি করব, এইগুলো শিখলে যদি আমাদের জীবন চলবে না, তো এইগুলো শিক্ষা নিয়ে আমরা কি করব। তো হেয়ার উই নিড টু রিমেম্বার, তো এখানেই আমাদের বলছি একটা কথা স্মরণ রাখার কথা বলছি, দ্যাট জাস্ট অ্যাজ দেয়ার আর টু অ্যাসপেক্টস টু দ্য প্র্যাকটিস অফ লিটারেচার, যেমনভাবে সাহিত্য চর্চার দুটো দিক রয়েছে, টু অ্যাসপেক্টস রয়েছে, ওয়ান কনসার্নড উইথ দ্য কাল্টিভেশন অফ নলেজ,
যেমন যেটার একটা দিকে রয়েছে কি আমাদের জ্ঞানের বৃদ্ধি ঘটানো অ্যান্ড অ্যাস্থেটিক প্লেজার এবং নান্দনিকতা বোধের বৃদ্ধি ঘটানো, জ্ঞান এবং নান্দনিকতা বোধের বিকাশ ঘটানো যেমন একটা দিক রয়েছে, অ্যান্ড অ্যানাদার উইথ প্রফেশনাল রিটার্নস, এবং আরেকটা দিক রয়েছে পেশাগত যে মূল লাভ, অর্থাৎ পেশাগত দিকে সেই শিক্ষাটার লিটারেচার শিক্ষাটার একটা দিক রয়েছে। দেয়ার আর টু সাইডস টু আর্ট টু, সেখানেও শিল্পের শিক্ষার দুটো দিক রয়েছে। ইউ মে কল ওয়ান ফাইন আর্ট, তুমি একটাকে বলতে পারো যে ফাইন আর্ট, ফাইন আর্টস, আরেকটাকে কি বলতে পারো দ্য ফাংশনাল আর্ট বা বৃত্তিমূলক শিক্ষা। ফাইন আর্ট মিন্স যে ফাইন আর্ট যেটা মনের অন্তরেকে বিকশিত করে, আর একটা হচ্ছে কি না ফাংশনাল আর্ট বা বৃত্তিমূলক শিক্ষা। ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড, ফাইন আর্ট কি করতে পারে না আমাদের মনটাকে উন্মুক্ত করে ফ্রম দ্য কনস্ট্রেইনস অফ সরোজ অ্যান্ড কনফ্লিক্টস অফ আওয়ার ডেইলি লাইফস, আমাদের যে দৈনন্দিন জীবনের বিভিন্ন দুঃখ দ্বন্দ্ব এইগুলোকে যে মেটানোর কাজটাই করে। কনস্ট্রেন্টস মানে বিভিন্ন যে বাধ্যবাধকতা দুঃখ এগুলো রয়েছে এইগুলোকে কি করতে অপসারিত করতে সেটা সাহায্য করে। ইনটু দ্য ওয়ার্ল্ড অফ অ্যাস্থেটিক ডিলাইট, এবং একটা আমাদের যে নান্দনিকতার যে অনুভবের যে সুখ সেই জগতের দিকে আমাদেরকে পৌঁছে দেয়। তাহলে আমাদের বাস্তব জগতের সুখ দুঃখকে ভুলিয়ে আমাদের একটা আনন্দের জগতের দিকে নিয়ে যায়, সেটাকে না ফাইন আর্টস। হোয়াইল যেখানে উইথ ইটস টাচ অফ ম্যাজিক, যেখানে ফাইন আচ্ছা ওই তার যে স্পর্শে ফাংশনাল আর্ট ব্রিংস বিউটি টু দ্য অবজেক্টস, ফাংশনাল আর্টটা কী করে ব্রিংস বিউটি টু দ্য অবজেক্টস, এবং আরও কি বলতে চাইছেন যে সেই যে ফাইন আর্টের স্পর্শে কি হয় না আমাদের ফাংশনাল আর্ট যেগুলো আমরা করি বৃত্তিমূলক কাজ যেগুলো করে থাকি তার মধ্যে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। টু দ্য অবজেক্টস অফ আওয়ার ডেইলি ইউজ, আমরা প্রত্যহ ব্যবহারের জন্য যে সমস্ত জিনিসগুলো তৈরি করি তার সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু ওই ফাইন আর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আওয়ার ডেইলি ইউজ অ্যান্ড টু আওয়ার লাইভস, এমনকি আমাদের জীবনেও, অ্যান্ড প্রোভাইডস আস উইথ মিনস অফ লিভলিহুড, এমনকি আমাদের বেঁচে থাকার রসদও যোগাতে থাকে। অর্থাৎ যেই ফাংশনাল ফাইন আর্টের কথা তিনি বলছেন সেইটা শিখলে আমাদের মন এবং বিকাশ যেমন ঘটবে, মনের যে ব্যক্তিগত জীবনের যে দুঃখ দুর্দশার যেন অবসান ঘটিয়ে একটা নান্দনিকতার জগতের দিকে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি করবে আমরা যে পেশাগুলোতে আমরা নিযুক্ত থাকি বৃত্তিমূলক কাজগুলোতে তার বিভিন্ন জিনিসপত্র তৈরিতে কিন্তু সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করবে। তো ইনফ্যাক্ট আওয়ার কান্ট্রিজ ইকোনমিক ডিক্লিন, তিনি বলতে চাইছেন যে আমাদের দেশের যে নৈতিক অবক্ষয় অর্থনৈতিক যেই পতন হ্যাজ ফলোড ক্লোজলি দ্য ডিকে, এই যে পতনের সঙ্গে কিন্তু ক্ষয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু যেন ওতপ্রোতভাবে জড়িত ডিকে অফ ইটস ফাংশনাল আর্টস, সেই বৃত্তিমূলক যে কাজগুলোতে সেই শিল্পের কাজগুলো করা হয় তার পতনেরটাই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক পতনের মূল কারণ। অর্থাৎ আমরা যেইগুলো বৃত্তি হিসাবে তৈরি করছি ব্যবহার করছি সেইগুলোর মান যখন ধীরে ধীরে কমছে তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে অর্থনীতিটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। সো টু এক্সক্লুড আর্ট ফ্রম দ্য স্ফেয়ার অফ আওয়ার নিডস ইজ হার্মফুল টু দ্য ইকোনমিক ওয়েলবিং অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। সো টু এক্সক্লুড দ্য আর্ট ফ্রম দ্য স্পেয়ার, আমাদের জীবন থেকে তাই এই যে শিল্পের যে শিক্ষাটাকে সরিয়ে দেওয়া কিন্তু অত্যন্ত হার্মফুল হয়েছে এবং ক্ষতিকারক হয়েছে টু দ্য ইকোনমিক ওয়েলবিং, অর্থনৈতিক যে এই অনগ্রতির মূল কারণ হয়ে গেছে কিন্তু এই আমরা যে শিল্পের শিক্ষাটাকে আমাদের না জীবন থেকে সরিয়ে দিয়েছি সেজন্য। অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল, এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশেরও অর্থনীতির পতনের মূল কারণকেও তিনি উল্লেখ করছেন যে আমরা শিল্পের শিক্ষাটা নিতে পারিনি বলে। তো লেখক যথেষ্টই দক্ষতার সঙ্গে শিল্পের শিক্ষাটাকে দেশের অর্থনীতির সঙ্গে বা অর্থনৈতিক পতনের কারণের সঙ্গে একটা তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে এটার জন্যই এটা ঘটেছে। তো এরপরে কি রয়েছে একটু দেখি। দিস ল্যাক অফ আর্ট এডুকেশন হ্যাজ নট অনলি ডিপ্রাইভড দ্য প্রেজেন্ট কোর্স অফ আওয়ার লাইভস অফ বিউটি, ইট হ্যাজ অলসো estranged us from our past heritage.
এই যে অনীহা, এই যে শিল্পের শিক্ষার যে অনীহাটা কি হয়েছে, হ্যাজ নট অনলি ডিপ্রাইভড, আমাদেরকে শুধু বঞ্চিত করে দেয়নি, দ্য প্রেজেন্ট কোর্স অফ আওয়ার লাইফস অফ বিউটি, আমাদের জীবনের যে সৌন্দর্য বোধটাকে কিন্তু যে আমরা মানে গ্রহণ করতে পারছি না, সেটা শুধু করেনি, ইট হ্যাজ অলসো এনস্ট্রেজড আস ফ্রম আওয়ার পাস্ট হেরিটেজ, আমাদেরকে কি করেছে না, এনস্ট্রেজ করে দিয়েছে, পৃথক করে দিয়েছে আমাদের যে অতীতের যে সেই হেরিটেজ, মানে অনেক আমাদের প্রাচীন ঐতিহ্য থেকেও কিন্তু আমাদেরকে যেন দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ ভারতের ঐতিহ্য অনেক প্রাচীন এবং এখানে শিল্পটাই কিন্তু প্রধান ছিল এবং শিল্পের যে বিকাশ এবং সেটা কিন্তু অসম্ভব ভালো ছিল, কিন্তু দিনের পর দিন কি হচ্ছে, সেখান থেকে আমরা যতটা সরে এসেছি, সৌন্দর্য বোধ আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এবং আমাদের নিজেদের দেশের সংস্কৃতি থেকেও পৃথক হয়ে গেছি। বিকজ আওয়ার আইজ আর আনট্রেন্ড, কারণ কি আমাদের চোখ আজ যেন ট্রেনিং প্রাপ্ত নয়, উই হ্যাভ রিমেইনড ইগনোরেন্ট, আমরা অজ্ঞ থেকে গেছি, অ্যান্ড ইনসেনসিটিভ টু দ্য গ্লোরি অফ আওয়ার ফার্স্ট পেন্টিংস, কারণ কি আমরা তো সেই সমস্ত অতীতের যে চিত্রকলা, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার, বেশ স্থাপত্যকার্য, ভাস্কর্য, এইগুলো দেখার মতো চোখ তো আমাদের নেই, তো সেইগুলো যদি আমরা দেখে তার যদি যে আনন্দ উপভোগ করতে না পারি, অর্থাৎ সেই জন্য কি হচ্ছে, আমরা আমাদের দেশের সংস্কৃতি থেকেই পৃথক হয়ে যাচ্ছি। ফরেন কনৈসুরিজ এবং বিদেশের যে ব্যক্তিদের প্রয়োজন হচ্ছে, বিদেশে যারা শিল্পে এর সমাদর ব্যক্তিরা যারা রয়েছে, শিল্পকলার সমাদর করে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তাদেরই প্রয়োজন পড়ছে, হ্যাভ হ্যাড টু কাম, তাদেরকেই এখন আসতে হচ্ছে, অ্যান্ড এক্সপাউন্ড ইট, অর্থাৎ সেটার ব্যাখ্যা দিতে হচ্ছে। অর্থাৎ বর্তমান সময়ে কোনো জিনিসের যে সৌন্দর্য বোধ বা তার মধ্যে শিল্প গুণ কতটা যাচাই করার জন্য আমাদের চোখ নেই, আর আমরা কি করছি, বিদেশিদের উপর নির্ভর হয়ে যাচ্ছি, বিদেশের শিল্পকলা সমাদর করে এই রকম ব্যক্তিদেরকে আমাদের প্রয়োজন পড়ছে কোনো জিনিসকে তার ব্যাখ্যা দেওয়ার জন্য। টু আওয়ার সেম ইভেন আওয়ার প্রেজেন্টে, আমাদের এটা লজ্জা যে বর্তমান দিনেও আর ডাজ নট গেট এনি রিকগনাইজেশন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আজও যে এখনও যে কোনো প্রতিষ্ঠা পায়নি, এই যে শিল্পের শিক্ষাটা নেওয়ার যে প্রয়োজন, সেই ধারণাটাই প্রতিষ্ঠা পায়নি এখনও, আনটিল ইট ফাইন্ডস অ্যাপ্রুভেল ইন ফরেন মার্কেটস, যতদিন না বিদেশ থেকে সেটার ছাড়পত্র হয়ে আসে, সেইটা কিন্তু সেই শিল্পকলাগুলোকে আমরা গ্রহণ করি না। অর্থাৎ যখনই কোনো বিদেশি স্ট্যাম্প লেগে যায় যে বিদেশ থেকে এটা গ্রহণযোগ্য হয়েছে, তাহলে আমরা গ্রহণ করব, যেন আমাদের নিজেদের চোখ নেই, আমরা জানি না যে কোনটা গ্রহণ করতে হবে কোনটা নয়, বিদেশের যে শিল্প গুণগ্রাহী লোকেরাই যেন তার স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়, তারাই যা বলবে তাই হয়ে থাকে। তো এখানে তিনি তার নিজের ব্যক্তিগত একটু ক্ষোভও তুলে ধরেছেন এবং শিল্পের যে অনীহার ব্যাপারগুলোকে তিনি বারবার তুলে ধরেছেন। তো এতটা পর্যন্ত আমরা পড়লাম। তো এই দুটো অনুচ্ছেদ জুড়ে বা দুটো ক্লাস জুড়ে আমরা দেখলাম শিল্পের শিক্ষার না থাকলে তার যে কি ড্রব্যাকসগুলো রয়েছে বা আমাদের কি কি বিষয়ে ক্ষতি হচ্ছে এবং তার সঙ্গে অর্থনীতি বা কীভাবে জড়িত রয়েছে, আমাদের দৈনন্দিন জীবনের সৌন্দর্য বোধটা কীভাবে জড়িত রয়েছে, তিনি সব কিছুই বললেন। অর্থাৎ শিল্পের শিক্ষার অভাবে এগুলো ঘটতে থাকে। তো আমরা পরে নিশ্চয়ই এর সমাধানের পথটাও পাবো, দেখব। তো এখানে আমরা আজকে রাখছি।